বিএনপি সরকার, এই যে ইউনিট সরকারের এক্সটেনশন, এবং সরকার যত অপকর্ম করেছে তা এই বিএনপি বর্তমান সরকারি দল এবং বিরোধী দল এই দুই গ্রুপকে সাথে নিয়ে এই অপকর্মগুলি করেছে। আপনি দেখেন এই যে টিকার কথাই বলেন, হামের টিকার কথা বলেন, হামের টিকা তারা হচ্ছে কেনে নাই, ওপেন টেন্ডার করেছে ইউনিসেফের কাছ থেকে না কিনে, এবং যা ইচ্ছা তাই করেছে। 93%, 97% হামের টিকার রেটকে 58% নামিয়ে এনেছে, যার ফলশ্রুতিতে অফিসিয়ালি 350 মতো বাচ্চা মারা গেছে, আনঅফিসিয়ালি নিয়ারলি 500, এবং 50,000-এর উপরে বাচ্চা তারা বিকলাঙ্গ, মানে রেস্ট অফ দ্য লাইফ দে উইল হ্যাভ ওয়ান অফ দ্য সাইড এফেক্টস। তো এই যে একটা ইম্প্যাক্ট, আপনি দেখেন এগুলার মাঝখানে তারেক রহমান সাহেব এই যে গাড়ি ড্রাইভ করে বৃষ্টির রাতে রোমান্টিক ওয়েতে উনি কোন দিকে যাচ্ছেন, একবার দেখি সিনেমা হলে যাচ্ছেন, একবার দেখি নাটক দেখতে যাচ্ছেন, একবার দেখি বউকে নিয়ে ড্রামেটিক ওয়েতে বৃষ্টির মধ্যে লং ড্রাইভে বের হয়ে যাচ্ছেন, কিন্তু ওনাকে একবারও দেখলাম না হামের একটা বাচ্চাকে দেখতে যেতে। তো আপনি দেখেন, এবং আজকে আরেকটা জিনিস আসছে যে হামের টিকা তো নাই, বরং তো রেবিস যেটা জলাতঙ্কের টিকাও নাই। তো জলাতঙ্কের টিকা তো আপনার একই কাহিনী তারা করেছে, তারা কেনে নেই। অথচ 24-25-এর যেই আওয়ামী লীগ সরকারের পতন হলো 5ই আগস্ট, তার মানে হচ্ছে তারা 24-25-এর যে বাজেট, সে বাজেট তারা টাচও করতে পারেন নাই। 24-25-এর বাজেট ছিল প্রায় 40,000 কোটি টাকা, এবং 25-26 অর্থ বছরে তার বাজেট ছিল 41,900 কোটি টাকা। এই টোটাল আমি যদি ধরি প্রায় 82,000 কোটি টাকা এই ইউনিট সরকার লুটপাট করেছে। টিকা নাই, স্বাস্থ্যে কোনো বরাদ্দ নাই, এবং বিএনপি সরকার 17 ফেব্রুয়ারি ক্ষমতায় এসেই তারা বলতেছে যে কোনো টাকা নেই। তাইলে যে পুরো বছরের বাজেটের জন্য 42,000 কোটি টাকার যে বাজেট, সেটা তো আপনার জুন পর্যন্ত চলার কথা। ফেব্রুয়ারি 17 তারিখেই বলতেছে টাকা নাই, অথচ আমরা দেখতেছি টিকা নাই, ওষুধ নাই, হাসপাতালের বেড নাই, ইকুইপমেন্ট নাই, কিছু নাই। তো এই যে 82,000 কোটি টাকা ইউনূস সাহেব যে লুটপাট করছে, এটা নিয়ে তো বিএনপিকে কোনো কথা বলতে শুনি না, জামাতকে তো কোনো কথা বলতে শুনি না, কারণ এরা সবাই মিলে এই লুটপাট গুলি করেছে। এখন ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কিছু করতে গেলে এদেরকে নিয়ে টান দিবে। আপনি দেখেন আমেরিকার চুক্তি ইউনূস সরকার করছে নির্বাচনের 3 দিন আগে, সেটা নিয়ে বিএনপি সরকারের কথা নাই, জামাতের কোনো বক্তব্য নাই। আনু মোহাম্মদরা 60 দিন পরে ঘুম থেকে উঠছেন, কারণ 60 দিনের মধ্যে ঘুম থেকে উঠলে তো চুক্তি ক্যান্সেল হয়ে যাবে, বা চুক্তি ক্যান্সেল করার একটা কথা উঠবে, সরকারের উপর একটা প্রেশার আসবে। তো ওনারা সরকারের উপর কোনো প্রেশার দিতে চান না, আনদিয়েও কোনো প্রেশার ওনারা সরকারের উপর দিতে চান না। ওনারা চুক্তির 60 দিনের পরে ওনারা এখন ঘুম থেকে উঠছেন, এখন আইসা ওনারা একটু হম্বিতম্বি করতেছে, নাহলে তো লোকজন বলবে যে আপনারা কই ছিলেন। এখন নামকা ওয়াস্তে জাস্ট নিজেদের গায়ের ওপর থেকে রেসপন্সিবিলিটি সরানোর জন্য ওনারা এসে এখন বলতেছেন এই চুক্তি তো গোলামের চুক্তি, এই চুক্তি ঠিক হয় না, ব্লা ব্লা ব্লা। কেন আপনারা কি ঘুমাইছিলেন? 9 তারিখে যখন চুক্তি হয়েছে, এবং 1 সপ্তাহের মধ্যে প্রথম আলোতে একজন ভদ্রলোক, আমি তার নামটা ভুলে গেছি, ব্যাপক হারে উনি লেখাটা লিখছেন প্রথম আলোতে চুক্তি নিয়ে। যাই হোক, আমি আগের প্রসঙ্গে ফিরে আসি বিপুল ভাই, সেটা হচ্ছে মাইলস্টোন কলেজের উপরে, যে মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটা বিধ্বস্ত হলো, এটাকে তখনই অনেকে কনস্পিরেসি থিওরি বলেছে, অনেকে বলেছে এটা কি উদ্দেশ্য প্রণোদিত কিনা, জঙ্গি হামলা কিনা, এই ধরনের অনেক কথা কিন্তু অনেকে বলেছে, সেই থিওরি আমরা বিশ্বাস করিনি। কিন্তু একটা কথা তো সত্য, এই বিমানের ত্রুটি ছিল, বিমানের, এবং বিমানে যিনি চালক ছিলেন তিনি কোনো এক্সপেরিয়েন্স চালক ছিলেন না, শিক্ষানবিশ চালক ছিলেন। তাহলে আপনি প্রবলেমেটিক একটা বিমানকে একজন শিক্ষানবিশ চালকের দিয়ে এমন পাথওয়েতে কেন চালাইতে দিলেন, যে পাথওয়েতে মানুষের বসবাস আছে, যে পাথওয়েতে স্কুল আছে, যে পাথওয়েতে মানুষ থাকে, এবং এইসব কারণে বিমান বাহিনীর কর্মকর্তা যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত, অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে, সেটা আজকে হোক, কালকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, তাদের বিরুদ্ধে মামলা হবে। নাম্বার 2, এখানে দেখেন এই ভদ্রলোক যিনি মামলা করেছেন, এই ভদ্রলোক কিন্তু চমৎকার কয়েকটা জিনিস উনি পিক করেছেন। আপনি দেখেন এখানে উনি 3 শ্রেণীর লোকজনদেরকে উনি মামলায় করেছেন, কারণ এখানে 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষিকা, 3 জন অভিভাবক, 1 জন পরিচালক সহ 35 জন মারা গিয়েছেন, এবং 172 জন চিরতরে পঙ্গুত্ব হয়েছেন অগ্নিদগ্ধ হয়ে। তার মানে হচ্ছে কি, আপনি টেকনিক্যালি স্পিকিং 200 মানুষের জীবন আপনি নষ্ট করে দিয়েছেন, 200 মানুষের জীবন। অথচ এই যখন এই যে 24শে জুলাই আগস্টে তারাই খুন করেছে প্রায় 250 মতো মানুষ, সেটা নাকি গণহত্যা, সেটা নাকি ফ্যাসিস্ট।
কিন্তু একটা ইনসিডেন্টে যখন 200 মানুষ এরা মেরে ফেলছেন, তখন এরা আবার খুব ভালো মানুষ, এদের কোনো সমস্যা নাই। এখানে দেখেন মাল্টিপল ইস্যু আছে। এক নম্বর ইস্যু, যে অভিযোগে বলা হয়েছে যে ইউনূস সাহেব উনি প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এবং বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী দায়িত্বে ছিলেন, এবং বিমান বাহিনীর আরো লোকেরা এই উড্ডয়ন এবং এটার কন্ট্রোলের দায়িত্বে ছিলেন। তারা হচ্ছে এখানে দায়িত্বে অবহেলার জন্য তারা এটার জন্য দায়ী। আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, সিয়ার আবরার, শফিকুল আলমরা অগ্নিদগ্ধদের হাসপাতালে চিকিৎসা দিতে তারা ব্যর্থ হয়েছে, এরা এখানে দায়ী। অথচ দেখেন শেখ হাসিনা কিন্তু একটা বার্ন হাসপাতাল বানিয়ে দিয়ে গেছে। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এটা নিয়ে কথাও হয়েছে রিসেন্টলি, যে ওই কি জানি ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, তিনি একটা টক শোতে ওপেনলি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের যে টেকনোক্রেট স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর সামন্ত, উনি নাকি প্রস্তাব দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারকে, এমনকি হুম্মাম কাদের চৌধুরীকে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছেন যে আমি বার্ন ইউনিটের আমি এক্সপার্ট, এই শেখ হাসিনা সরকার বার্ন ইউনিট বানিয়েছে, আমি সেটার এক্সপার্ট, আমাকে সুযোগ দাও, আমি হেল্প করি। কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের এই অপদার্থরা তারা নাকি কমপ্লিটলি ইগনোর করেছে, তাকে এইখানে সেবা করার কোনো সুযোগ দেয়নি। তাইলে এই যে দায়িত্ব অবহেলার যে অভিযোগ আনা হয়েছে, এটা প্রপার। তারপর আপনি দেখেন হাসান মাহমুদ খান, মোর্শেদ আহমেদ, খায়রুল অফিসার, রিফাত আক্তার জিকু, এরা দায়িত্ব অবহেলা করেছে। আর স্কুলের যারা লোক, নুরুন নবী, জিয়াউল আলম, মাসুদ আলম, রিফাত নবী, এরা লোভের বশবর্তী হয়ে আপৎকালীন নিরাপত্তা প্রস্থানের ব্যবস্থা করে নাই, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নাই, নিরাপদ সিঁড়ি বহির্গমনের পথ এরা রাখে নাই, আগুন নির্বাপন ব্যবস্থা তারা রাখে নাই, মানে যেমনি ইচ্ছা এমনি এটা করে ফেলছে। এবং সবচেয়ে বড় ক্রিমিনাল সেটা হচ্ছে রাজুকের যে ফিল্ড সুপারভাইজার এবং যারা অফিসার আছেন, আমি মনে করি এরা সবচেয়ে বড় ক্রিমিনাল বাংলাদেশের। কারণ এরা টাকার বিনিময়ে যেখানে খুশি সেখানে পারমিশন দিয়ে দেন, যেখানে খুশি সেখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন রিপুল ভাই, যদি আপনি টাকা গছাই দিতে পারেন। এই হইতেছে রাজ্য সবচেয়ে বড় ক্রিমিনাল। এই যে স্কুলটা করা হইলো, আপনি বিমানবন্দরের পাথওয়েতে স্কুল করতে পারেন না, বিদেশ হলে আপনাকে এটা দিত না করতে। এবং নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে স্কুল যদি করতে হয় ইমিডিয়েটলি সেটার একটা রেঞ্জ থাকে, কয়তলা পর্যন্ত করতে পারবেন, কখন পারবেন না, সেটার অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, সেটার প্রস্থানের সিঁড়ি আছে কিনা, এগুলো না দেখে তো আপনি এটাকে সার্টিফিকেট দিতে পারেন না। সেটা কিন্তু রাজুক করেছে। তো এই গ্রুপটাকে কিন্তু আপনি আসামি করতেই পারেন। আমি মনে করি ভদ্রলোক অত্যন্ত ব্রিলিয়েন্ট, এই ভদ্রলোক অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এরকম 4-5 শ্রেণীকে আলাদা ভাবে দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন। এবং পৃথিবীর যে কোনো দেশে, বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে মামলা অ্যাকসেপ্টেড হতো, বলা হতো যে ঠিক আছে আমরা মামলা অ্যাকসেপ্ট করছি, এখন ইনভেস্টিগেশন হবে, দেখা হবে যে কে এখানে অবহেলা করেছে, কে করেনি, কে দায়ী না। বাংলাদেশ হচ্ছে একটা মানে কি বলবো আপনাকে, মবের মুল্লুক তো বাংলাদেশ, মব দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। মবের মুল্লুক বাংলাদেশ হচ্ছে জঘন্য একটা সিস্টেম বাংলাদেশ ক্যারি করে। এখানে যে ভুক্তভোগীর ফরিয়াদ কেউ শোনে না যতক্ষণ পর্যন্ত ভুক্তভোগী কোনো পাওয়ারফুল শ্রেণীর লোক না হয়। এই ভদ্রলোকের ছেলে মারা গেছে, ভদ্রলোকের শুনছে না, তার মামলা তো নিতে হবেই। এটা সংবিধানের তার মৌলিক অধিকার, সংবিধান মামলা নিতে হবে। সেটা যখন নেওয়া হচ্ছে না, তার মৌলিক অধিকার এখানে বিঘ্নিত করেছে বলে আমি মনে করি। সঙ্গে থাকুন আপনি ডক্টর হক। আলাবক্সা টিটু, একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয় আসলে এই যে স্কুলে যে শিশুগুলা মারা গেল, যে অভিভাবক শিক্ষক মারা গেলেন, তাদের জন্য এত আকুতি মিনতির দরকার আছে, এত মামলা মোকদ্দমার দরকার আছে? আদালত তো যথাযথ সিদ্ধান্তই দিল মনে হয়। আপনার মাইক্রোফোনটা অফ, মিউট করা। আসলে এখানে মোল্লা হক ভাই তো বিস্তারিত এখানে বলেছেন, তারপরও আমি বিশেষ করে 2025 সনের 21শে জুলাই মাইলস্টোন স্কুলে যে ভয়াবহ সামরিক বিমান বাহিনীর একটি প্রশিক্ষণমূলক একটি সামরিক বিমান, যেটা বিধ্বস্ত হয়ে 35 জন ছাত্র, অভিভাবক এবং শিক্ষক সহ এবং 172 জন যারা চিরতরে পঙ্গু হয়ে গেছেন, তাদের পক্ষে একজন ছাত্রের অভিভাবক ঐক্যচাইং মারমার পিতা উসাইমং মারমা আজকে তিনি দায়িত্ব নিয়ে এটা দায়িত্বে অবহেলার অভিযোগে তিনি একটি মামলা করেছেন। এবং এই মামলাটা জাতি ন্যায় বিচার পাওয়ার জন্য তারা একটা পদক্ষেপ নিয়েছিলেন। আমরা আশাবাদী ছিলাম
আইনগতভাবে তারা একটা ন্যায় বিচার পাবে। কিন্তু আসলে আপনি জানেন যে আজকে আবার এই আদেশে যেটা বলা হয়েছে যে তিনি নাকি বিচার করার মতো যথোপযুক্ত কোনো কারণ উনি এখানে খুঁজে পান নাই, যার জন্য মামলাটাকে খারিজ করে দেওয়া হয়েছে। তো এখানে আমি আপনার কাছে তথ্য দিতে চাই, এটা এই ঘটনার পরে আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ সেদিন যখন শোকাহত এবং বাচ্চাদের একের পর এক লাশ যখন বাড়ছে, তখন আন্দোলনরত ছাত্রছাত্রীদের চাপে সেখানে ডক্টর ইউনূস সেদিন তার মিত্রদের, বিশেষ করে আজকে যারা ক্ষমতায় আছেন বিএনপি, জামাত এবং এনসিপি, তাদেরকে নিয়ে তিনি একটা বৈঠক করেছেন। তো সেই বৈঠকে আসলে সেদিন বৈঠকে সারা জাতি যখন শোকাহত, তখনকার বৈঠকের চিত্রটা ভিডিও ফুটেজ যখন বেরিয়েছে তখন কিন্তু বিমান দুর্ঘটনায় সে আহত এবং নিহত এই পোড়া কয়লা দেহগুলো নিয়ে যখন পিতা তার সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, সেই মুহূর্তে বৈঠকের ভিডিওটি বেরোয়ার পরে এই দুর্ঘটনার চাইতেও সবচাইতে বেশি মানুষ আশাহত হয়েছে ডক্টর ইউনূসের মুখে সে বিকৃত একটা হাসি দেখে। এটা এবং আপনাকে একটু ইনফরমেশন দিই, এবং সেই টেবিলে যারা রাজনীতিবিদ ছিলেন এবং যে কোনো সংকটকালে যখনই সংকট হতো তার সময়ে তার ক্ষমতা নড়বড়ে হবে এমন ভয় পেত তার, তখন তিনি 3-4টা রাজনৈতিক দলকে ডেকে এনে তার টেবিলে বসাতেন এবং শরবত, জুস এগুলো পান করাতেন। জুস পান করতে করতে তিনি দানবীয় হাসি আসতেছিলেন। জি জি, তিনি এটা মনে হচ্ছে যে ওই মৃত বাচ্চাদের সাথে এক ধরনের উপহাস। এবং আপনারা জানেন যে এর আগে এই যে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকারের দায়িত্ব পালন করার আগেই এবং রাষ্ট্র কি দায়িত্ব পালন করছে, কি দায়িত্ব পালন করবে, এই ঘোষণা দেওয়ার আগে ওনার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস, সেটা দেখে জাতি আরো বেশি স্তম্ভিত হয়েছেন। তিনি সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি জাতির কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং এটা অর্থনৈতিক সাহায্য। আপনারা জানেন আমরা বাঙালিরা বাংলাদেশে ইতিপূর্বে যে সরকারগুলো এসেছে অনেকগুলা, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা সহ অনেক দুর্যোগের সময় আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করেছি। একটা রাষ্ট্রের সক্ষমতা হচ্ছে যখন দুর্যোগ পরবর্তী মুহূর্তে রাষ্ট্র কি দায়িত্ব, কতটুকু তার সক্ষমতা আছে, সেটা কিন্তু রাষ্ট্রকে, এটাই রাষ্ট্রের ক্যাপাবিলিটি। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি কোনো পদক্ষেপ নেওয়ার আগে উনি অর্থনৈতিক সাহায্য প্রার্থনা করলেন। তো এই ক্ষেত্রে আপনারা জানেন বিগত দিনগুলো জননেত্রী শেখ হাসিনা কোনো দুর্যোগেই রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করার পদক্ষেপ নিয়েছেন। অন্য দেশের দুর্যোগে বাংলাদেশ থেকে ওষুধ সহ অনেক সহায়তা পাঠিয়েছেন, আমরা কিন্তু এভাবে চাইনি। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু নির্লজ্জের মতো এটা হচ্ছে, আমি ছোট একটা গল্প আপনাকে বলতে চাই। একটা ভিক্ষুক, সে তাকে জিজ্ঞাসা করা হইলো যে আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, কয়েক কোটি টাকা দেওয়া হলে আপনি কি করবেন? তখন সে উত্তর দিল যে আমি একটা ট্রেন কিনবো। তো সে 1 কোটি টাকা পেয়ে সে একটা ট্রেন কিনবে, তাকে জিজ্ঞাসা করলো তো ট্রেন কিনে আপনি কি করবেন? ট্রেন কিনে ট্রেনের মধ্যে আমি ভিক্ষা করব, আমি আর কাউকে ভিক্ষা করতে দিব না। মানে এই যে একটা লোক, সে যদি কয়েক কোটি টাকাও পায়, এদের মতো লোক নিম্নরুচির মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও এদের এই সুদের কারবারিদের ওদের এই ভিক্ষাবৃত্তিটা বন্ধ হয় না। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে জনগণের সমালোচনার মুখে তিনি ওনার ওই পোস্টটি কিন্তু উনি ডিলিট করেছেন। ডিলিট করলো ইতিমধ্যেই, কিন্তু সেটা আমাদের সংরক্ষণে সেটি আছে। তো এই যে এর পরবর্তীতে একটা তদন্ত কমিটি হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও অনুযায়ী কোন বিমান দুর্ঘটনা একটি ফ্রেমওয়ার্ক আছে, বাট এটি বিমান বাহিনীর একটি সামরিক বিমান হওয়ার কারণে এটি সংশ্লিষ্ট দেশের সামরিক আইন কোড অফ ইনকোয়ারি অনুযায়ী সম্পন্ন হয়। তবে যেহেতু দুর্ঘটনাটি বেসামরিক স্থাপনায় স্কুলে পড়েছে এবং যথেষ্ট হতাহত হয়েছে, তাই আন্তর্জাতিক মানবাধিকার ও নিরাপত্তার মানদণ্ড অনুযায়ী একটি নিরপেক্ষ তদন্তের দাবি কিন্তু তখনকার সময় ছিল। দুর্ঘটনার পর সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি করলেও তদন্তের নিয়ন্ত্রণ ছিল কিন্তু সামরিক বাহিনীর হাতে। আপনারা জানেন দুর্ঘটনার লাশ উদ্ধার করা শেষ হওয়ার আগেই কিন্তু বিমানটাকে কিন্তু বিমান বাহিনী ঘটনাস্থল থেকে তারা নিয়ে গেছে। তখনই কিন্তু এই তদন্ত নিয়ে সেই মুহূর্তে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, কারণ ওই ক্ষতিগ্রস্ত বিমানটাই ছিল দুর্ঘটনার আলামত। এবং এই যে মোল্লা হক ভাই যে কথাটা বলছেন, তখন কিন্তু এই কথাটা ওইভাবে আসে না, এটি একটি নাশকতা। কিন্তু এই যে গত কিছুদিন আগে বিমান বাহিনীতে জঙ্গি আবিষ্কার হওয়ার পরে
এই ঘটনাটাও যে একটা নাশকতা নয়, এটা কিন্তু এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি আপনারা জানেন, যিনি পাইলট ছিলেন বিমান বাহিনীর, তিনি একজন শিক্ষানবিশ পাইলট, ওনার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই। অন্যদিকে হচ্ছে যেখানে জনগুরুত্বপূর্ণ এলাকায়, সেটা মানে কম দূরত্বে, এটা কাছাকাছি স্পেসে কিন্তু এইভাবে জনবহুল এলাকায় কিন্তু বিমান এভাবে পরিচালনা করা যায় না। তো এখানে কিন্তু আন্তর্জাতিকভাবে তদন্তের একটা দাবি কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে তখনই করা হয়েছে। এখানে আজকে যে মামলাটা করা হয়েছে, যেটা আজকে নাকচ, মামলাটাকে খারিজ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী জীবনের অধিকার অংশে যেখানে বলা হয়েছে দায়িত্বের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষয়ক্ষতির বিচার পাওয়ার সুযোগ আছে। এই যে সংবিধানের 32 অনুচ্ছেদে জীবনের অধিকার অংশে স্পষ্টই বলা আছে, দায়িত্ব অবহেলার কারণে, যদি রাষ্ট্রের দায়িত্ব অবহেলার কারণে যদি কোনো ব্যক্তি জানমালের ক্ষতি হয়, তিনি কিন্তু প্রতিকার পাওয়ার সুযোগ আছে। সেই সুযোগে কিন্তু 32 অনুচ্ছেদ অনুযায়ী আজকে এই মামলাটি হয়েছে। তো আন্তর্জাতিক আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় নিম্ন উচ্চতার প্রশিক্ষণ বিমান চালানো কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। তো এই ক্ষেত্রে আজকে আদালত যে পদক্ষেপটা নিয়েছে, আমি মনে করি এটা শুধু এই যে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে নয়, এটা আজকে জানেন আপনি প্রায় 350 মতো বাচ্চা আজকে হামে মৃত্যুবরণ করছেন ইউনুস এবং তার দোসর এই যে নূরজাহানের দায়িত্ব অবহেলার কারণে। আজকে হামে মৃত বাচ্চাদের কোনো পিতাও যদি আজকে এই তার ক্ষতির জন্য রাষ্ট্রের কাছে যদি ক্ষতিপূরণ চেয়ে বা তার প্রতিকার চেয়ে এই যে দায়িত্ব অবহেলাকারী মানুষদের বিপক্ষে যদি কোনো মামলা করে, আমি মনে করি এই যে বিমান দুর্ঘটনার মতো হামে মৃত্যুরাও কোনোভাবেই তারা রাষ্ট্রের কাছে বিচার পাবে না। তো কেন পাবে না, এই প্রসঙ্গে আমি এই যে আজকে মামলাগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারপরও যে ডক্টর ইউনূস কিন্তু পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। আমরা সকলেই জানি ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না। কেন তিনি পার পাবেন না, এটা নিয়ে আমি পরের অংশে আলোচনা করব। জি, ধন্যবাদ। সঙ্গে থাকুন। জিয়া করিম ভাই, শুনছিলেন ডক্টর মোল্লা হকের পুরোপুরি একটা চিত্র তুলে ধরেছেন এবং আলাবক্স টিটুও ব্যাখ্যা দিয়েছেন। এই যে ইউনূসে এত অপরাধ করলেন, তার বিরুদ্ধে মামলা করা কি অপরাধ কিনা, বা তার বিরুদ্ধে মামলা করা কি নাজায়েজ কিনা, কিংবা তার বিরুদ্ধে মামলা করা কি আইনত নিষিদ্ধ কিনা, মানবাধিকারের লঙ্ঘন কিনা তার বিরুদ্ধে মামলা করা, তাহলে আদালত কেন মামলাটা আমলে নিল না সামান্য অজুহাত দেখিয়ে? আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা এবং যারা দেখছেন এবং দেখবেন আমার দুই যে সহ আলোচক মোল্লা হক ভাই এবং টিটো ভাইকে। আসলে একটা জিনিস আপনার মনে থাকার কথা, এই ঘটনা ঘটার আগেই অ্যানোনিমাস পেজ থেকে একটা পোস্ট দেওয়া হয়েছিল যে এইরকম একটি ঘটনার পূর্বাভাস দেওয়া হয়েছিল যে এই ঘটনাটাই ঘটবে, আপনার মনে থাকার কথা। এবং আর একটা জিনিস টিটো ভাই যেটা বলেছেন যে সেই দিকেও একটু খেয়াল রাখা উচিত যে এই যে ঘনবসতি এলাকায় করা হয়েছে, তো এইটা তো অন্য জায়গায় করা হতো, 1 নাম্বার। 2 নাম্বার, এইখানে এই যে রেকর্ডার থাকে, একটা প্লেনের রেকর্ডার থাকে, সেই ব্ল্যাক বক্স যেটাকে বলা হয়, সেই রেকর্ডিং তো আমরা দেখিনি। এই প্লেনের যে মেইনটেনেন্স লগ বুক সেটাও দেখিনি। আর এই প্লেনটা এত নিচ দিয়ে চালানো হচ্ছিল এবং সে পাইলট কিন্তু ইজেক্ট করেছে নিজেকে, সে জীবিত ছিল, আপনারা জানেন। তাহলে তার সাক্ষাৎকার নেওয়া হলো না কেন? আপনার পাইলটের তো ইজেক্ট। সুতরাং এই মানুষের বিভিন্ন তখন মব হচ্ছিল, মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে ঘোরানোর জন্য। আমিও তখনও বলেছিলাম যে এই ঘটনাটাকে সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, এটা কোনো নিছক ঘটনা না যে এটা। আপনি দেখেন তখন কেন দমকল বাহিনী সঙ্গে সঙ্গে আসেনি ওখানে? আপনার স্বাস্থ্য যে টিটু ভাই বলেছেন, মোল্লা ভাইও বলেছেন যে শেখ হাসিনা বার্ন ইউনিট যেখানে আছে, সেখানে যখন 3rd ডিগ্রি 2nd ডিগ্রি বার্ন হয় তখন সেইখানে ইনফেকশন ছড়াতে পারে, সেখানে কারো যাওয়ার কথা না। শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য তখন এই সাদা শকুন আর রাজাকার পুত্র, এই শান্তি কমিটির প্রধানের পুত্র এই মির্জা ফখরুল সেখানে গিয়েছিল তার দল বল নিয়ে। তারা কি ডাক্তার না তারা এক্সপার্ট এই ব্যাপারে? যে তাদের কি ভূমিকা ছিল সেখানে? সেখানে আরো এই যে যারা যে সমস্ত বাচ্চা এফেক্টেড ছিল তাদেরকে
নিয়ে যাওয়ার জন্য আরো ডিলে হয়ে যাচ্ছিল। সুতরাং এই মামলায় যদি কাউকে আসামি করতে হয়, তাই ইউনূস তো আসামি হবে, তার সঙ্গে এই সাদা শকুর এবং ফখরুল্লাহ মামলার আসামি হতে হবে। কারণ এরা এই পরিবহন ব্যবস্থাকে ডিলে করে দিছে, কারণ তারা নিতে দেয়নি। তারা তাদের দলবল নিয়ে গেছে, সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছিল না। এখন আপনি যে কথাটি বলছিলেন সেই কথায় আসি, তাহলে কি সরকারের বিরুদ্ধে কখনো তদন্ত করবে না? এখানে সেনাবাহিনী, আপনাকে গতদিনও বলেছিলাম, সেনাবাহিনীও নিয়ন্ত্রিত সরকার। এটা সেনাবাহিনীর প্রধান এখন কি বলেছেন আপনাকে বলেছি গতদিনও। সুতরাং এই সরকারকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে এবং সেনাবাহিনী এই ক্ষেত্রে দায়ভার এড়াতে পারে না। কারণ হচ্ছে যে একটা ঘনবসতি এলাকায় কেন এই যুদ্ধ বিমান উড্ডয়ন করলেন? আর যুদ্ধ বিমান যদি উড্ডয়ন করতো সেটা অন্য জায়গা থেকে করতেন, যেখানে বাংলাদেশের অনেক এরিয়া আছে যেখানে বসতি কম। সুতরাং ইউনূসকে বাঁচানোর জন্য এটা এসে কন্টিনিউ, মোল্লা ভাই বললেন ইটস এ কন্টিনিউশন অফ ইউনূস সরকার। সুতরাং ইউনূস সরকারকে বাঁচানোর জন্য যা করার সেটাই করছেন। আপনাকে আরেকটু জিনিস স্মরণ করে দেই, এখন যিনি আইনমন্ত্রী আছেন তার আন্ডারেই তো এই বিচার বিভাগ, তাই না? তিনি ছিলেন ইউনূস সাহেবের অ্যাটর্নি জেনারেল। সুতরাং তিনি কিভাবে ইউনূসের বিরুদ্ধে, কারণ উনি তো নিজে ফেসে যাবেন, কিন্তু তখন উনি কেন এইগুলি কেসগুলি করেন নাই? সুতরাং ওনার নিজেকে বাঁচাতে হবে না? সুতরাং এইটা হচ্ছে। আবার রাজুক আসছে, রাজুকের যিনি প্রধান, ইউনূসের সময় যিনি প্রধান ছিলেন, এখনো তিনি প্রধান আছেন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু নামে যে ব্যক্তিটি আছেন, উনি বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, একসময় আইবির সভাপতি। ওনাকে নিয়ে বসায় দাও, ওনার যোগ্যতা আছে কি নেই সেইটা বিষয় না, উনি রাজনীতি করেন সেটা হচ্ছে সেই যোগ্যতার ভিত্তিতে ওনাকে ওখানে বসানো হয়েছে। দেখেন, যদি একটা সেই প্লেন উড্ডয়নের আগে অনেক এইগুলো চেক করা হয়, যে লগ করা হয়, যে সমস্ত চেক আপনার যে কোনো প্লেন, ইভেন যেটা কার্গো প্লেন সেটারও চেক করা হয় যে সবকিছু ঠিক আছে কিনা, এবং তাদের লক করতে হয় প্রতিটা জিনিস। কোনো কিছু যদি কোনো ফল্ট আসে তাহলে সেটা রেকর্ড হয়, এবং সেটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত বিমান কিন্তু আকাশে উড়ে না। আর এইটা তো যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানের নিঃসন্দেহে লগবুক আছে, তাহলে আমরা লগবুকটা দেখতে চাই। এবং এই যুদ্ধ বিমানের আপনার লাইফ স্প্যান কত সেটাও আমরা দেখতে চাই। যদি লাইফ স্প্যান না থাকে তাহলে চালালেন কেন, আর থাকলে সেটাও জনগণ দেখতে চায়। সুতরাং আবার সরকার বিভিন্নভাবে ডিলে করছিল, যেখানে আপনার ফায়ার ব্রিগেড আসার কথা সেখানে ফায়ার ব্রিগেড আসে নাই, যেখানে আপনার অ্যাম্বুলেন্স আসার কথা অ্যাম্বুলেন্স আসেনি। আবার এই ঘটনার পরে তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত জনগণকে সম্পৃক্ত করা হয়নি, তদন্তে বিভিন্ন জিনিস উপেক্ষিত হয়েছে। সেই সব কিছু মিলিয়ে দেখা যায় যে ইউনূসকে বাঁচানোর জন্য যা করার সেটা করেছে, এবং এখন সেটার কন্টিনিউশন চলছে। কারণ আইনমন্ত্রী স্বয়ং তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, কারণ উনিও এইটার সঙ্গে এফেক্টেড হয়ে যেতে পারেন। এটা কিন্তু এইভাবে কোনো মামলা খারিজ করে দেওয়ার অর্থ হচ্ছে যে দেশের কোনো আইনের শাসন নেই। আমি এর আগেও বলেছি, যে ব্যক্তি নিজে আইন মানেন না তিনি আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি যদি আইন না মানেন তাহলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনাকে আগে নিজেকে আইন মানতে হবে। তারেক রহমান নিজেই তো আইন মানেন না। আইন মানেন? আপনি বলেন উনি কিভাবে ভোটার হলেন, উনি কিভাবে ন্যাশনাল আইডি পেলেন? এটা তো বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যখন তফসিল ঘোষণা হয় তারপরে কেউ আর ভোটার হতে পারবে না, পিরিয়ড। এটা রুল, আইন সেটা। তো উনি আইন না মেনেই ভোটার হলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেটা তো ওনার আছে কিনা? উনি তো বিদেশে ছিলেন, যেটা বলা হয় বিভিন্ন তথ্য অনুযায়ী দেখা যায় উনি এখনো ব্রিটিশ সিটিজেন। তাহলে একজন বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একজন বিদেশি নাগরিক। বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী এটা তো বৈধ না, অবৈধ। সুতরাং এইগুলি আপনাকে গতদিন বলছিলাম যে আমাদের সংবাদপত্রগুলি যদি দেখেন, এখন সংবাদপত্রগুলির শিরোনাম পড়েন, দেখতে পাবেন যে কি দেখাচ্ছে। প্রধানমন্ত্রী তার বিড়ালকে কিভাবে আনলেন সেটা হচ্ছে শিরোনাম। প্রধানমন্ত্রী মেয়ে টিস্যু এগিয়ে দিচ্ছে সেটা হচ্ছে শিরোনাম। তো এই শিরোনাম হবে নাকি আমাদের দেশে হামে বাচ্চারা মারা যাচ্ছে
সেইটার প্রতিকার করবে, সরকার কিভাবে প্রতিকার করছে, সরকার কতটা দায়িত্ব নিচ্ছে, সেইগুলি দেখাবেন যে সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। এখন পর্যন্ত এই হামে এত শিশু মারা গেল, আপনি দেখেছেন যে এই বর্তমান সরকারের কেউ গেছে? কারণ এটা ইউনুসের কন্টিনিউশন, যার জন্য ইউনুসকে বাঁচায়, না হয়তো এই ব্যাপারগুলো নিয়ে কেস হতো না। তাহলে যেখানে আপনার সরকারের রেকর্ড অনুযায়ী 350, এর বাইরে তো আছে গ্রাম অঞ্চলে প্রচুর, যেগুলো রেকর্ডেড না। সুতরাং আপনি যদি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে ফ্যাসিস্ট বলেন, তাহলে ফ্যাসিস্ট কে এখন? যারা মানুষকে অহরহভাবে শিশুদেরকে মারছে, তাহলে তাদেরকে ফ্যাসিস্ট কেন বলছেন না? তাদেরকে কেন বাঁচাতে চাচ্ছেন? তাদের কেন কেউ বিচারের আওতায় আনতে চাচ্ছেন না? নূরজাহান বেগম সহ এই ইউনুস গংকে বিচারের আওতায় আনেন, তাহলে বোঝা যাবে যে আপনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। আর যদি সেটা না হয়, তার বুঝতে হবে যে এইটা সরকার চাচ্ছে যে ইউনুসকে বাঁচিয়ে রাখতে, এবং ইউনুসের মাধ্যমে ইউনুসও এইটাকে কন্ট্রোল করতে যাচ্ছে। সরকারের ব্যর্থতা অনেক, দায়ভার অনেক। এই সরকারের দায়ভার আপনি কোনোভাবেই এড়াতে পারবেন না। এখন ওরা বলছে পাইলট নিয়ন্ত্রণ হারালো, কিভাবে নিয়ন্ত্রণ হারালো সেটা বলে নাই তো। পাইলটের ভুল হয় কিভাবে? আপনারা এখানে উড্ডয়নের সুযোগ দিলেন কেন? আবার এরা আর একটা জিনিস করছে যে এইটা যদি এই কেস যদি গ্রহণ করে, তো সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট হতে পারে, সেটাও তারা মাথায় রাখছে, কারণ এটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার। আবার যদি এটা হয়, তাহলে দেখা যাবে জনগণ এটার বিপক্ষে দাঁড়া যাবে, আন্তর্জাতিকভাবে এটার একটা চাপ আসবে, যে সেনাবাহিনীর প্রতি একটা চাপ আসবে, সেটাও তারা দেখছে। সুতরাং আবার মৃত্যুর যে সংখ্যা ছিল, সেটাও তারা আড়াল করেছে, সঠিক যে সংখ্যা সেটা দেয়নি। এখন সরকারের ব্যর্থতা আছে, এই ব্যর্থতা সবকিছু মিলিয়ে যদি দেখেন যে সরকার বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে, এবং ইউনুসকে বাঁচানোর একটা কৌশল ছাড়া, যে তারেক রহমান ছাড়া। মুচলেকা প্রধানমন্ত্রী তিনি তো বলেছেন যে তিনি কি আসতে পারবেন না দেশে, হঠাৎ করে দেশে এসে উপস্থিত হলেন। কিভাবে উপস্থিত হলেন? তার মানে তার পেছনে তার একক সিদ্ধান্ত ছিল, সেটা তার নিজের কথা, আমার কথা না। তাই কার সিদ্ধান্ত ছিল? কে তার পেছনে? আপনি দেখেন, সে যেদিন আসলো, সেনাবাহিনী, তার হিউজ সেনাবাহিনী তাকে প্রোটোকল দিয়েছে। এই সেনাবাহিনীর প্রোটোকল দিয়ে সিদ্ধান্ত কোত্থেকে আসলো? কে দিল তাকে সেনাবাহিনীর প্রোটোকল? কেন দিল? এইগুলি সবই রাজনৈতিক ব্যাপার। আপনি সরকারের যে তাকে নিয়ন্ত্রণ করবে সেই জন্য, নাহলে তো এটা হওয়ার কথা না। সুতরাং এইগুলি সব যদি বিচার করেন, বিচার একদিন হবে ইনশাল্লাহ। বাংলাদেশে বিচার তো আজকে না হোক কালকে, যে একটা যেহেতু রেকর্ড হয়েছে, এটা দরকার ছিল যে একটা রেকর্ড হওয়া, যে হ্যাঁ এটা নিয়ে ব্যাপারে কেস হয়েছে, কেস আবার পুনরুজ্জীবিত করার কথা। আপনারা বারবার 75-এর পরে বঙ্গবন্ধুর নামে কোনো কেস করা যায়নি, কিন্তু এটা যে পরবর্তীতে করা যাবে না, সেটা কি বলেন? এটা করা যাবে। এখন আইনমন্ত্রী যিনি বলছে, উনাকে আইনের আওতায় আনতে হবে, কারণ তখন যদি কেস হয়, আমি বলবো এই আইন মন্ত্রীর আওতায় কেস হবে। 1 নম্বর, তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি নিজে উদ্যোগী হয়ে কেস করেন না। 2 নম্বর, এইখানে উনি আইন মন্ত্রী থাকা অবস্থায় এটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এই 2টা কাজেই আইন মন্ত্রীও, তার মানে আপনি বলতেছেন যে এখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ আছে নাকি? অবশ্যই, ডেফিনেটলি আইন মন্ত্রণালয়কে সরকারের সঠিক মানে হস্তক্ষেপ ছাড়া এটা হয়নি। একজন বাবা তার শিশু পুত্রের বা শিশু কন্যা হত্যার বিচার চাইবেন, আর সেই বিচারের কাজ বাতিল করে দিবেন, এটা সরকারি হস্তক্ষেপ ছাড়া হচ্ছে, সেটা আমাকে মানতে হবে না। এটা সরকারি হস্তক্ষেপের মাধ্যমে এটা স্থগিত করা হয়েছে। আমি মনে করি এটার পেছনে তারেক রহমান যেমন জড়িত, তেমনি আইনমন্ত্রীও জড়িত। আইনমন্ত্রী এই ইউনুসেরই একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, সুতরাং তিনি ইউনুসকে বাঁচাতে চাইছেন। রাইট, সঙ্গে থাকুন জিয়া ভাই, আবার আসবো আপনার কাছে। ডক্টর হক, তাহলে আমি একটু শুনি আপনার কাছ থেকে, তাইলে বিচার চাওয়াটা কি অপরাধ কিনা? এই মামলা করা, সন্তানের জন্য কি বাবা আসলে মামলা করতে পারবেন না? বাবার জন্য সন্তান মামলা করতে পারবেন না, আবেদন করতে পারবেন না? 1, 2 হলো যে জিয়া ভাই বলছিলেন হস্তক্ষেপ ছাড়া এটা এভাবে খারিজ না। আদালত তো এমনটাও করতে পারতো যে ঠিক আছে, আবেদনটা আমরা গ্রহণ করলাম, এটা তদন্ত করার নির্দেশ দিতে পারতো। অনেক সময় যে তুফাইল আহমেদের মামলা 2 যুগ আগের
মামলা 69 গণঅভ্যুত্থানের মহানায়ক তুফাইল আহমেদ, তাকে 2 যুগ আগের এক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে অলরেডি তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়ে গেছে। এগুলো যদি হতে পারে, হোয়াই নট এই মামলার তদন্ত করতে নির্দেশ দিতে? আদালতের সমস্যাটা কোথায় ছিল? যে আদালতের ব্যাপক সমস্যা ভাই, কারণ হচ্ছে আদালত, আমাদের দেশে আদালত হলো নর্মালি আমি আদালতের অবমাননা যাতে না হয় এই জন্য ভদ্রভাবেই বলবো যে ওনারা সাধারণত যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের বিরুদ্ধে যায় এরকম কোনো কাজ ওনারা করেন না। এবং সুতরাং ওনারা এই লেভেলের তেল দেন যে এই মামলা যদি ওনারা নেন তাইলেও হয়তো ওনাদের উপরে আইনমন্ত্রীর কাছ থেকে বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনাদের উপর প্রেশার আসবে, ওনাদের বদলি হয়ে যাবেন, ওনাদের চাকরি চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু দেখেছি 5ই আগস্টের পর সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি ওনাদেরকে ধরে ধরে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিক্ষকদেরকে ধরে ধরে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, পেটানো হয়েছে, জুতার মালা গলায় দেওয়া হয়েছে। তো আপনি যেই মববাজি, যে স্টান্টবাজি আমরা 18 মাস দেখেছি ভাই, এরপরেও বিপুল ভাই আপনি বলেন যে এই রিস্ক নিবে তারা? এই রিস্ক তো কেউ নিবে না। যে আমি এই মামলা নেওয়ার অনুমতি দিলাম, সাথে সাথে আইন মন্ত্রণালয় থেকে কল চলে আসবে, ট্রান্সফার হয়ে যাবে, ফোর্স রেজিগনেশন বা তার যেটাকে বলে তার জব চলে যাবে, নাহলে তার ট্রান্সফার হয়ে যাবে, নাহলে হইতেছে তাকে রিজাইন করতে বলবে, অথবা মব লিলিয়ে দেওয়া হবে তার বাসায়, তাকে পেটানো হবে। তো এই রিস্ক তো নেবে না কেউ। আমরা যে অরাজকতা, যে বিশৃঙ্খল একটা দেশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে, কেন পৃথিবীর ইতিহাসেও খুব কম দেশে এই লেভেলের বিশৃঙ্খল আমরা দেখেছি। পৃথিবীর কোন সভ্য দেশে এই ধরনের বিশৃঙ্খলা থাকতে পারে না ভাই। এখন আপনি যেটা বললেন যে হ্যাঁ মামলাটা তারা নিত, এটাই কিন্তু একটা স্বাভাবিক একটা প্রসেস। পৃথিবীর যে কোনো সভ্য দেশেই মামলা যদি কেউ করতে আসে, পুলিশ সেটাকে রেজিস্টার করবে, তারপর যেটা কোর্টে যাবে, কোর্টে যাওয়ার পর কোর্ট পুলিশকে বলবে আপনার ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন করে দেখেন, এটা কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার ছিল, এই সরকারের জন্যই ভালো হইতো। ওনারা কেসটা নিত, ইনভেস্টিগেশন করতো, হ্যাঁ ইনভেস্টিগেশন করে ওনারা রিপোর্ট জালিয়াতি করতো, করে বলতো যে না আমরা ইনভেস্টিগেশন করেছি, এখানে আমরা কারো কোনো গাফিলতি দেখিনি, মামলাকে ডিসমিস। সেইটা পর্যন্ত তারা করে নাই। তারা মানে এটাকে আমলেই নেবে না মামলাকে। সুতরাং মানে এই যে জিনিসটা, এটা আমি আপনাকে আগেও বলেছি, এই জিনিসটা হবে কারণ হচ্ছে যে সমস্ত ওই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা করতে যাচ্ছিলেন এই বাবা, যাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছিলেন, এরা তো এদেরই অংশ। আপনি দেখেন এই যে উপদেষ্টারা যাদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হচ্ছে, তারাই তো বিএনপি সরকারকে ক্ষমতা এনেছেন। সুতরাং এই উপদেষ্টাদের বিরুদ্ধে বিএনপি কখনোই কোনো অ্যাকশনে যাবে না। ইউনূস সাহেবের বিরুদ্ধে বা তার উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না। বিমান বাহিনীর প্রধান বিরুদ্ধে কখনো অ্যাকশনে যাওয়া সম্ভব আপনি বলেন বিএনপি সরকারের? কারণ এই যে ওয়াকার সাহেব, এই যে জিয়া ভাই যেটা বললেন, আমি বাংলাদেশের এর আগে কোনো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারকে দেখি নাই যে এরকম 50 জন থেকে 150 জনের মতো সেনাবাহিনীর কর্মকর্তা তাকে এয়ারপোর্ট থেকে প্রোটোকল দিয়ে নিয়ে আসে। আমি আজ পর্যন্ত দেখি নাই। শেখ হাসিনা, খালেদা জিয়াকেও দেখি নাই কোনোদিন এই লেভেলের প্রোটোকল দিতে সেনাবাহিনীর। আপনি দেখেছেন কখনো 150 জন সেনাবাহিনীর লোক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে ঘুরতেছে? আপনি কখন দেখাইতে পারবেন না। তার হয়তো এসএসএফ এর 10-15 জন দেখাইতে পারবেন, কিন্তু 150 জন সেনাবাহিনীর কর্মকর্তা যেটা তারেক রহমানকে যেভাবে তারা প্রোটেকশন দিয়ে নিয়ে আসছেন এয়ারপোর্ট থেকে, সেটা দেখাইতে পারবেন না। তো তারেক রহমানকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছেন তারা। তারেক রহমানকে সান্ধ্যকালীন ভোটে, রাতের ভোটে, তারপরে 60% 70% ভোটারবিহীন ভোটে তারেক রহমানকে সরকার গঠন করাইছেন তারা। সুতরাং তারেক রহমানকে আপনার মনে হয় বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে কোন অ্যাকশনে যাবেন? এই সরকারের সে ক্ষমতা আছে, বুকের পাটা আছে? সেটা তো নাই। তো এখন এইসব বিভিন্ন কারণে ভাই এই মামলা তো নেওয়া আসলে কোনো মতেই এই মামলা নেওয়া সম্ভব না। এবং আমি কিছুদিন আগে আমার একটা ইন্টারভিউতে আমি তিনজন আইনজীবীকে আমার ইন্টারভিউতে এনেছিলাম। একজন জগন্নাথের অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ, আরেকজন ছিলেন একজন ব্যারিস্টার ডক্টর শামীম আলম, আরেকজন ছিলেন একজন আইনজীবী নুরুল হক।
তাদের প্রত্যেকের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকেই বলেছে যে আওয়ামী লীগের যেই কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞার যে এক্সিকিউটিভ অর্ডার, এটা কমপ্লিটলি বাংলাদেশের সংবিধানের 37 এবং 38 ধারার বিরোধী। সংবিধান বিরোধী কোন এক্সিকিউটিভ অর্ডার তারা করতে পারেন না, ইউনিট সরকার করতে পারে না। এবং সেই এক্সিকিউটিভ অর্ডার যে অধ্যাদেশের আন্ডারে দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশকে বিএনপি সরকার আইন করতে পারে না, কিন্তু সেটা কিন্তু তারা করেছেন। এবং এই আইনজীবী প্রত্যেকে আমাকে বলেছেন যে এটার বিরুদ্ধে যদি রিট করা হয় এটা টিকবে না। এমনকি এই যে গোলামীর চুক্তি আমেরিকার সাথে এই করেছে ইউনিট সরকার, সেটার বিরুদ্ধেও আজকেও যদি কেউ রিট করে, এই চুক্তি টিকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের কোন লয়ার রিট করছে না, এই চুক্তির বিরুদ্ধে রিট করতেছে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিট করতেছে না। আপনি বলেন তো কেন করতেছে না রিট? কারণ তারা জানে এই রিট টিকবে না। আজকে রিট করলে আজকে সন্ধ্যার মধ্যে রিট বাতিল হয়ে যাবে। কারণ হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ কমপ্লিটলি আগে ইউনূস সাহেবের দখলে ছিল, এখন এই বিএনপি সরকারের দখলে। তারাই বিচার বিভাগের লোকজন বসান। অ্যাটর্নি জেনারেল ইউনূস সাহেবের আমলে অ্যাটর্নি জেনারেল কোত্থেকে রাতারাতি গজাইছেন আমরা জানি না, তিনি আবার এখন আইনমন্ত্রী হয়ে গেছেন। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে 15 জন ডুয়েল ন্যাশনাল ছিলেন ওনার এই উপদেষ্টা পরিষদে, এখনো একজন ডুয়েল ন্যাশনাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তো আপনি দেখেন না, সব জায়গাতেই কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। তো এমন একটা জায়গায় আপনি কিভাবে আইনের এক্সপেক্ট করেন যে এখানে আইন মানা হবে, এখানে সাধারণ মানুষ আইন পাবে? হ্যাঁ, একটা জায়গায় আপনি মামলা করতে পারবেন, একটা জায়গায় আপনি হইতেছে আইন যা বলে তার চেয়ে 10 গুণ পাবেন, সেটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন, আপনি হইতেছে তারা মামলা নিবে এবং মামলার 10 গুণ বেশি আপনাকে বেনিফিট দিবে বিনা কারণে। আপনাকে শুধুমাত্র নিঃশ্বাস নেওয়া আপনার অপরাধ, যে আপনি আওয়ামী লীগের একজন কর্মী, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এটি আপনার অপরাধ, আপনাকে জেলে ঢুকাই দিবে। এবং কোনো মামলা করা লাগবে না, মামলা ছেড়ে আপনাকে জেলে ঢুকাই দিবে। এবং কেউ যদি মামলা করতে চায় তাকে স্বতঃস্ফূর্ত ভাবে ডেকে এনে তার মামলা করাবে। এই কয়েকদিন আগে ধরা পড়ছে যে পরকীয়ার ঘটনা, তারপরে মোটরসাইকেল থেকে পড়ে গেছে, তারপর হইতেছে জমি জমার রেস ধরে মারামারি, এগুলো সবই জুলাইয়ের মধ্যে ঢুকাই দিচ্ছে। তো এগুলি তো রিসেন্টলি ইনভেস্টিগেশন হয়েছে। সুতরাং আপনি বিপুল ভাই আজকে যদি বলেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে চাই, আপনাকে চা নাস্তা খাওয়ায় আপনার মামলা নিবে। এবং বিনা কারণে আওয়ামী লীগের লোকজন, আপনি যদি 5 জনের নাম দেন, ওনারা ওইটার সাথে আরো 10 জনের নাম ঢুকে 15 জনের জেলে ঢুকায় রাখবে। সুতরাং বাংলাদেশে এখন মামলা হবে শুধুমাত্র আওয়ামী লীগের এগেইনস্টে, অন্য কারোর বিরুদ্ধে কোন রকমের মামলা এরা নেবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ বিপুল ভাই। একদম সঙ্গে থাকুন। আলাউল সাইদ টিটু, আমি একটু শুনি আপনার কাছে। তাইলে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে এই সব হত্যাকাণ্ডের জন্য শুধু মাইলস্টোন না, এই যে নানা অপকর্ম ইউনূস করলেন, 660 কোটি টাকা মাফ করে নিলেন ক্ষমতায় বসেই, তারপরে তিনি এই যে হামি শিশু হত্যা, 350-400 শিশু, ইতিমধ্যে সরকার হিসেবে 336 শিশু হত্যাকাণ্ড ঘটেছে, মৃত্যু ঘটেছে, এটা অনেকেই বলছেন হত্যাকাণ্ড, এরকম আরো অসংখ্য নিয়ম দুর্নীতি, টাকা পাচার, এগুলোর মামলা কি তাহলে হবে না এদেশে ইউনূসের বিরুদ্ধে, ইউনূস গংদের বিরুদ্ধে? নাকি আসলে তারেক রহমানই বা দায়িত্ব নিচ্ছেন কেন ইউনূসের অপরাধের? জি, আমি আসলে আপনাকে বলতে চাই, আমরা এই যে আজকে মামলাটাকে খারিজ করে দেওয়া হয়েছে, এটা একটি স্বাভাবিক ঘটনা। তো আমরা কেন এই মুহূর্তে এই সরকারের কাছে আমরা বিচার আশা করতে পারি না, বা বিচার পাওয়ার কোনো সুযোগ নেই, বিচার প্রত্যাশা করার সুযোগ নেই? তাহলে আপনাকে দেখতে হবে যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করলেন, আপনারা জানেন গ্রামীণ ব্যাংক 5 বছরের জন্য কর মওকুফ করা হয়েছে। তারা বছরে 200 কোটি টাকা কর দিত, মানে 5 বছরে 200 কোটি করে হলে 1000 কোটি, এর আগে 600 কোটি, প্রায় 1700 কোটি টাকার মতো তিনি এই গ্রামীণ ব্যাংকের জন্য সুবিধা নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার ছিল 25%, সেটাকে কমিয়ে করা হয়েছে 10% করা হয়েছে। মানে তিনি মুখে যদিও জনগণের মালিকানার কথা বলেন, কিন্তু তিনি তার প্রতিষ্ঠানের জনগণের মালিকানা কমিয়ে নিজের মালিকানা তিনি বাড়িয়েছেন। তিনি, আপনারা জানেন, 7টা মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি গ্রামীণ ইউনিভার্সিটি সহ অনেকগুলো ব্যবসা বাণিজ্য তিনি ওয়ালেটের লাইসেন্স নিয়েছেন। এখন আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সবার আগে যদি বাংলাদেশ এটা তিনি বিশ্বাস করেন, ওনার এই বক্তব্যের সাথে যদি বাস্তবতার মিল তো আমরা দেখতে পাচ্ছি না। কারণ যেখানে গ্রামীণ ব্যাংকে 25%-এর জায়গায় সরকারের মালিকানা, জনগণের মালিকানা কমিয়ে 10% করা হয়েছে, তাহলে তিনি তো সেটাকে বাতিল করেননি,
বর্তমান সরকার তো সেটাকে বাতিল করেননি। ইউনুসের জনগণের, আপনি জানেন এই বাজেটে করের আওতা থেকে ভিক্ষুক ছাড়া কেউ করের বাইরে থাকবে না। তো সেখানে ডক্টর ইউনূস 600 কোটি টাকা মওকুফ করেছেন, আর 5 বছরের জন্য, আগামী 5 বছরের জন্য তিনি সেটা তো 1700 কোটি টাকা। তাহলে রাষ্ট্রের যে এই কর তিনি যে মওকুফ করলেন, এখানে যে রাষ্ট্রের মালিকানা ক্ষতিগ্রস্ত হলো, জনগণ ক্ষতিগ্রস্ত হলো, তাহলে এখানে তো সবার আগে বাংলাদেশ এইটা রহমান সাহেব এটা তিনি ফলো করলেন না। এইভাবে এই সরকারের মাধ্যমে আমি আপনাকে বলি যে বিএনপি সরকার কিন্তু ইউনূস সরকারের পাপের দায়ভার কিন্তু তারা তার কাঁধে তুলে নিচ্ছেন। তো আমরা আজকে বলতে চাই, এই যে 350 বাচ্চা আমি মৃত্যু, বিএনপির মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি অলরেডি একটা বিবৃতি দিয়েছেন গত পরশুদিন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমি বাচ্চাদের মৃত্যু নাকি তাদের ইন্টেনশন ছিল না। এটা যদি তাদের ইন্টেনশন না থাকে কি ছিল, তাহলে কেন তারা দায়িত্ব অবহেলা করলেন? এই যে দায়িত্ব অবহেলার কারণে আজকে 350 বাচ্চা এখনো মৃত্যুর প্রহর গুনছে, শত শত বাচ্চা, হাজার হাজার বাচ্চা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এবং হামের ক্ষেত্রে এটা পরবর্তী জীবনও সুস্থ হলেও কিন্তু যে কোনো সময় সে আবার বিকলাঙ্গ হওয়ার ঝুঁকি কিন্তু তার থেকে যাচ্ছে। আর অথচ সরকারের একজন উপদেষ্টা তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের নাকি এটা ইন্টেনশন ছিল না। আপনারা জানেন আজকে একটু আগে যে খবরটা দেখলাম, চট্টগ্রামে হামে মৃত্যুর প্রতিবাদে সেখানে বিচারের দাবিতে একটা মানববন্ধন করা হয়েছে এবং সেই মানববন্ধনটা পণ্ড করে দিয়েছে এনসিপি। আমি আপনার মাধ্যমে এনসিপি যারা এই যে জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় আপনারা জানেন তারা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন তারা করেছেন, তারা শাহবাগের মতো জায়গায় রাস্তা বন্ধ করে দিনের পর দিন, তারা মাসের পর মাস সেখানে আন্দোলন করেছেন। এবং সেই ক্ষেত্রে আজকে যারা সামান্য মানববন্ধন, এইটুকু আজকে এনসিপি সহ্য হচ্ছে না। এখন কি এটা বৈষম্য নয়? এই মানুষগুলো কি তার সন্তানদের মৃত্যুর বিচার চাওয়ার হক কি তারা রাখে না? তাহলে আপনি দেখেন এই এনসিপি এবং বিএনপি এবং জামাত তারা কিন্তু একই সুতোয় গাঁথা। এই সংসদ কোনোভাবেই গণপ্রত্যাশা পূরণ করছে না। আমি বলতে চাই অনেকটা যৌথ খামারের মতো। আমরা যেরকম যৌথ খামার করি, আমরা 4 জন আছি, 4 জন মিলিয়ে একটা খামার করলে এই সংসদটা হচ্ছে অনেকটা পারস্পরিক যৌথ খামারের মতো। এটা একে অন্যের পরিপূরক। এই সংসদে কোনো বিরোধী দল নেই, এখানে এই জনগণের প্রত্যাশা পূরণের কথা কেউ বলার মতো কেউ নেই। এটা অনেকটা পিঠ চুলকানো ক্লাব। মানে আমরা 4 জন একজনের পিঠ চুলকাইলে আরেকজন যদি পিঠ চুলকাই দিয়ে, এই সংসদের কাজ হচ্ছে অনেকটা এরকম। তারা মাঝে মাঝে 2-1 দিন তারা ওয়াক আউট করে জনগণকে বুঝাতে চায়, কিন্তু জনগণের কাছে আস্তে আস্তে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা, যেহেতু সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তারা নির্বাচনটা আদায় করার জন্য তারা সকল কিছু তারা মেনে তারা এখানে এসেছেন। মানে পূর্বে তারা যে ওয়াদা দিয়েছে এখন তারা সেই ওয়াদাতে নাই। বর্তমানেও কিন্তু যারা পূর্বের ওয়াদার বরখেলাপ করে, বর্তমানেও তারা যে আপনারা জানেন বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে তারা করেছে, সেখানে তারা ওয়াদা দিয়ে এসেছে এবং সেই ওয়াদাগুলো এখন রক্ষা করছে। তো আজকে ডক্টর ইউনূসকেও আমরা মনে করি যে এই সরকার তাকে দায় মুক্তি দিবে এবং এই সরকারের কাছে আমরা কোনো বিচার আমরা আশা করতে পারি না। কিন্তু যদিও এই সরকারের কাছে বিচার আমরা না পাই, ডক্টর ইউনূস যে দায় মুক্তি পাবে তা কিন্তু না। আপনারা জানেন সারা বাংলাদেশে যে মব হয়েছে, এই মবের একমাত্র উস্কানিদাতা হচ্ছে ডক্টর ইউনূস। তিনি এই যে এনসিপি সহ বিএনপি নেতাদেরকে যে তিনি একটা বৈঠকে সেখানে তিনি স্পষ্ট বলেছেন, তোমরা বলছো স্বৈরাচারী সরকারের লোক সরকারে আছে, আমি বলবো যে তারা তোমার গ্রামেও আছে এবং তুমি কি তাদের কিছু করতে পেরেছো? এই কথা বলে তিনি সারা বাংলাদেশে মবটাকে ছড়িয়ে দিয়েছেন। এবং এর পরবর্তী পর্যায়ে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি সেখানে তারা জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদলের সেই মুক্তিযোদ্ধার কবরে পর্যন্ত তারা অগ্নিসংযোগ করেছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে। এই যে যতগুলো মব হয়েছে, যত মব তত ক্ষোভ। ইনশাআল্লাহ আমি বলবো অচিরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূস সহ তার যে দোসররা আছে তাদের বিপক্ষে একটা জনমত সৃষ্টি করবে এবং একটা জনরোষের মাধ্যমে এই সকল ঘটনার ইনশাআল্লাহ আবারও বিচার হবে। আমি এইটুকু ইনশাআল্লাহ আশা করি।
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। জিয়া ভাই, একেবারে শেষের দিকে আসছি, 3-4 মিনিট হয়তো আপনি বলতে পারবেন। তাহলে এই যে এত এত ঘটনা, এই যে আলাবক্স 32 অনেকগুলো প্রসঙ্গ তুললেন, মবও তো একটা অপরাধ। সেই মবের জন্য তো ইউনূসের বিরুদ্ধে প্রথমেই মামলা হওয়া উচিত। তিনি মব উস্কে দিয়েছেন, মব দিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, শত শত বাড়িঘর লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে মব চালিয়ে। এত এত অপরাধের পরও ইউনূসের বিরুদ্ধে কি কেউ মামলা করতে পারবে না? আপনাকে এটাতে যাওয়ার আগে একটু যে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক কোনো বিমান যখন দুর্ঘটনা ঘটে তখন আন্তর্জাতিক যে বিমান দুর্ঘটনা তদন্তের একটা মানদণ্ড আছে প্রতিটা দেশেরই। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন একটা করে, ইউএসএ করে এনটিএসবি যেটাকে বলা হয় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, এএআইবি যেটা ইউকে করে সেটা হচ্ছে যে এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ, কানাডায় করে টিএসবি, ফ্রান্সে করে বিইএ। এইগুলির 6টা মানদণ্ড আছে, যে এই 6টা বিষয়ে তারা দেখে যে কি হয়েছে। একটা হচ্ছে যে একেবারে স্বাধীনভাবে তদন্ত হতে হবে, এটা বাধ্যতামূলক। রিপোর্ট প্রকাশ বাধ্যতামূলক। প্রাথমিক রিপোর্ট 30 দিনের ভিতরে মাস্ট দিতে হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে। মিডিয়ার স্বচ্ছতা নিয়ন্ত্রণ মুক্ত হতে হবে। দায় নির্ধারণ করতে পারে একেবারে বাধ্যতামূলক। উদ্ধার অভিযান দ্রুত হতে হবে। এই 6টা জিনিস পৃথিবীর সব দেশে, যে কোনো দেশে কোনো বিমান অ্যাক্সিডেন্ট, এই 6টা জিনিস ফলো করা হয়। বাংলাদেশে এই 6টার একটা জিনিসও ফলো করা হয়নি, নট এ সিঙ্গল থিং ফলো করা হয়েছে। আপনারা যারা দেখছেন তারা একটু ঘেটে দেখবেন, যে আপনারা গুগল করলে, আপনারা করলে সব জায়গায় পেয়ে যাবেন যে পৃথিবীর সব দেশে যে কোনো বিমান দুর্ঘটনা এই 6টা জিনিস মাস্ট করতে হয়, কিন্তু এইটার কোনো একটাও করা হয়নি। এইবার আসেন যে এই যে ইউনূসের কথা বলছিলেন, ইউনূসের ব্যাপার, ইউনূসকে সবসময় তারা এটার ভেতরে থেকে বাইরে রাখতে যাচ্ছে, কারণ তারা ইউনূসের দ্বারা এখনো নিয়ন্ত্রিত, এই নিয়ন্ত্রণ চলছে ইউনূসের, কারণ এইটা হচ্ছে কন্টিনিউশন অফ ইউনূস গভর্নমেন্ট। না হলে দেখেন যে এই যে ঘটনাগুলি ঘটেছে, এক আবরার হত্যাকাণ্ডের পরে ছাত্ররা সারা বাংলাদেশে জুড়ে ছাত্ররা আন্দোলন করেছিল, যেখানে এক আবরার, আর এখানে 28 জন, আর তারপর অন্য তো আরো আছে যারা আহত হয়েছে, প্রায় 300 ছাত্র মারা গেল। কোনো ছাত্র বেরিয়েছে আন্দোলনের জন্য? বেরোয়নি। কোথায় আমাদের সেই মনামি ম্যাডাম, কোথায় মোশাররফ করিম, কোথায় পার্থ বড়ুয়া, কোথায় বাঁধন, কোথায় মঞ্জুর মতিন, কোথায় ইলিয়াস কাঞ্চন? কই, কাদের তো দেখা নেই। আনু মোহাম্মদরা কবর থেকে উঠে আসছেন এই 2 মাস পরে, মাঝে মাঝে কবরের ভিতর ঢুকে যান, তারপর বেরিয়ে আসেন। সুতরাং এই যে জিনিসগুলো দেখেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বুয়েট সহ তাদের কি বিবেক এখন নাড়া দেয় না? ওনাদের এখন আসমান কাঁপে না? ওনাদের তো বিবেক এখন নাড়া দেয় না। বিবেক কোথায় এখন ওনাদের? যে এতগুলি এই যে মাইলস্টোনে এত বড় জঘন্যতম সুপরিকল্পিতভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরে একটা যুদ্ধ বিমান নামিয়ে দেওয়া হলো, এতগুলি বাচ্চাকে হত্যা করা হলো, কই তাদের বিবেক এখন নাড়া দেয় না? তাদের এখন আসমান কাঁপে না? এখন কোথায় মনিরুল হক চৌধুরীর মেয়ে? মনিরুল হক চৌধুরী বড় দাড়ি রাখছেন, দাড়ি রেখে বড় বড় কথা বলেন, কোথায় এখন ওনার কথা? সুতরাং এইগুলি হচ্ছে লোক দেখানো, সুপরিকল্পিতভাবে একটা দেশের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এখনো এই যে টিকার অভাবে মারা যাচ্ছে। সুতরাং এই ইউনূসকে বিচার একবার না, ওর বিচার 1000 বার করলেও এটা দায়ভার বাংলাদেশের জনগণ যাবে না। আমি মনে করি তার বিচার, যদি সে মারা যায়, তার মরণোত্তর বিচার করলেও করতে হবে, এবং এই নূরজাহান বেগম সহ যারা জড়িত আছে সবার বিচারের আওতায় আনতে হবে, এবং এই আইনমন্ত্রী যিনি অ্যাটর্নি, তার বিচারও করতে হবে, কারণ এইটার সঙ্গে তিনিও যুক্ত। যদি যুক্ত না থাকতেন তাহলে এই বিচার কার্য কেন বন্ধ করা হলো? কেন বিচারে কেস নেওয়া হয় না? আপনাকে বুঝতে হবে যে এইগুলি আবার সেনাবাহিনী কেন যদি সেনাবাহিনী এটা সুপরিকল্পিত না, সেনাবাহিনীর তখন মন্ত্রণালয়, সশস্ত্র মন্ত্রণালয়, সেটার দায়িত্ব কে? ইউনূসের তো। আবার এটার উপদেষ্টা ছিলেন এই খলিলুর রহমান, আপনার মনে থাকার কথা। সুতরাং এই সবাইকে এই বিচারের আওতায় আনতে হবে। সুতরাং আপনি একজন সিটিং মন্ত্রীর কোনোদিন বিচার হতে দেখেছেন? এটা করবে তারেক রহমান? এত গাটস আছে তারেক রহমানের? এটা বেগম জিয়া না, এটা শেখ হাসিনা না। তারেক রহমান
মেরুদণ্ডহীন মানুষ মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। সুতরাং এইটা আমরা কোনোদিন আশা করছি না যে এই বিচার পাবে জনগণ। তবে সবচেয়ে কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। সেই লাশ নিয়েও যারা খেললো তাদের বিচার একদিন বাংলাদেশে হবে। হবেই। অসংখ্য ধন্যবাদ জিয়া, করিম, ডক্টর মোল্লা হক এবং আলাপ হোসেন টিটু, আপনাদের তিনজনকে। যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আসছি রাত 11টায়, থাকবো 11:03 বাকি। আমরা থাকবো ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক কত দূর আপনারা নিশ্চয়ই জানেন। বিক্রম মিস্ত্রি গতকালকে দিল্লি সফররত বাংলাদেশ সাংবাদিকদের বলেছেন তারা বাংলাদেশ ভারতের স্থবির হয়ে যাওয়া সম্পর্ককে এগিয়ে নিতে চান, গতি আনতে চান। আর আজকে রণদীপ জয়সওয়াল, যিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি